নমস্কার দর্শক বন্ধুরা, ইমাজিনের পর্দায় আপনাদের স্বাগত। ইমাজিন কমিউনিটি মিডিয়ার এই যে অনুষ্ঠান হেলথ ওয়াচ, এই আজকের পর্বে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা এই সময় কিন্তু ভীষণ প্রাসঙ্গিক একটা বিষয়। কারণ আমরা জানি যে আমরা কোন পরিস্থিতি, মানে ঠিক করোনা পরিস্থিতির কোন পর্যায়ে আমরা এখন রয়েছি। আর এই পরিস্থিতিতে কিন্তু করোনা থেকে সেরে ওঠার পরে যেটা আমাদের ভীষণভাবে ভাবাচ্ছে সেটা হচ্ছে করোনা পরবর্তী দীর্ঘমেয়াদী জটিলতা, যেগুলো কিন্তু অনেক রকম শরীরের বিভিন্ন অঙ্গে সেগুলোর প্রভাব ফেলছে এবং সবথেকে নেতিবাচক প্রভাব পড়ছে ফুসফুসে। তাই আমরা কথা বলবো যে আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই জেলার বিশিষ্ট চিকিৎসক, আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার হয়তো প্রয়োজন নেই, তাও বলি, বিশিষ্ট বক্ষ বিশেষজ্ঞ ডক্টর জয়দীপ গাঙ্গুলি। আপনাকে স্বাগত। যেটা বলছিলাম যে করোনার পরে দীর্ঘমেয়াদী জটিলতা এবং তার মধ্যে অন্যতম হচ্ছে লাং ফাইব্রোসিস, যেটা আপনারা বলছেন। তো এই লাং ফাইব্রোসিস নিয়ে মানুষের কাছে স্পষ্ট ধারণা কিন্তু নেই, কিন্তু তারা যে সমস্ত সিমটমগুলো তাদের মধ্যে দেখা যাচ্ছে, তারা চিকিৎসকের কাছে আসছেন, যেহেতু একটা স্পষ্ট ধারণা নেই, তাই একটা মনের মধ্যে ভীতি, আশঙ্কা, আতঙ্ক কিন্তু রয়ে গেছে। এই বিষয়টাকে যদি একটু স্পষ্ট করে বলেন, প্রথমেই জানতে চাইবো যে ফুসফুসে ফাইব্রোসিস বিষয়টি আসলে কি। সো গার্গী, দেখো, ফুসফুস আমাদের অ্যাকচুয়ালি স্পঞ্জের মতন একটা বেলুন বলতে পারো। তো এই ফুসফুসের দুটি পার্ট, একটা হচ্ছে শ্বাসনালী আর তার সঙ্গে হচ্ছে বায়ুথলি। এই বায়ুথলিগুলি অনেকগুলো ছোটো 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 বাতাসপূর্ণ থলি, যার মধ্যে দিয়ে বাতাসের আদান প্রদান হয়। তো নিউমোনিয়া কথাটা আমরা কি জানি, যে নিউমোনিয়া মানে বাতাসের মধ্যে, ফুসফুসের মধ্যে ইনফেকশন হয়েছে। যখনই নিউমোনিয়া হয়, সেই নিউমোনিয়াতে কি হয়, আমাদের যে বায়ুথলিপূর্ণ ফুসফুসের মধ্যে জল, রক্তরস, বিভিন্ন ধরনের ইনফেক্টিভ জিনিস ঢুকে গিয়ে সেটা সলিডিফিকেশন হয়ে যায়। ওই জন্য আমরা মেডিকেলি বলি কনসলিডেশন, অর্থাৎ যে কোনো ক্ষেত্রে নিউমোনিয়া যখনই হয় তখন সেটাকে কনসলিডেশন বলা হয়। ভাইরাল নিউমোনিয়া একটি নিউমোনিয়া, কিন্তু এর একটি আলাদা ধরনের কাজ করে। কি হয়, এতে একটা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি দেখা যায়, অর্থাৎ ঘষা কাঁচের মতন। সুতরাং যখনই সিটি স্ক্যানে আমরা গ্রাউন্ড গ্লাস ওপাসিটি বুঝি এবং দুদিকে সেটা দেখতে পাই, তখন আমরা একটা স্কোরিং করি, ওটি কি কোর্যাট স্কোরিং বলে। এই কোর্যাট স্কোরিং 0, 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত হতে পারে। তো এই কোর্যাট স্কোরিংয়ের উপর নির্ভর করে যে নিউমোনিয়াটি আদৌ ভাইরাল নিউমোনিয়া হলে কোভিড হওয়া সংক্রান্ত কতটা। যত কোর্যাট স্কোর বেশি থাকবে, যেমন ধরো কোর্যাট 2 বা 3 হলে ভাইরাল নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা অতটা নেই, কিন্তু কোর্যাট 5 হলে ভাইরাল নিউমোনিয়ার সম্ভাবনা অনেকটাই। এবং কোর্যাট 6 বলা হয়, যেখানে আমরা সিটি স্ক্যানে ভাইরাল নিউমোনিয়ার সমস্ত ছাপ পাচ্ছি এবং তার সাথে কোভিড পজিটিভ। তো কোর্যাট স্কোরিংটা করে আমরা এটা বুঝতে পারি। তো কোর্যাট স্কোরিংয়ের পরে বা ওই সঙ্গে আমরা একটা স্কোরিং দেখি সিটি স্ক্যানে, সেটা হচ্ছে আমরা বলি সিটি স্কোরিং, সিটিএসএস। সিটি স্কোরিং সিস্টেমটা কি, সেটা 25-এর মধ্যে ধরা হয় এবং দেখা যায় লাংসে আমাদের অনেকগুলো লোব থাকে, তো অনেকগুলো অংশ থাকে। যেমন ধরো রাইট লাঙে 3টে লোব, লেফট লাঙে 2টো লোব। এই লোবের মধ্যে কটা লোব ইনভলভমেন্ট হয়েছে, দুদিকে মিলিয়ে একটা স্কোরিং করা হয়। তো এই স্কোরিংয়ে যত বেশি স্কোর থাকবে, যেমন ধরো 10 কি 15 কি 20, এই স্কোরিং যত বেশি হবে তত সিভিয়ারিটি, মানে ইনফেকশনের মাত্রাটা তত বেশি হবে, মানে তত পার্সেন্ট অফ লাং এফেক্ট করবে। যেমন ধরো যদি 10-এর কম থাকে তাহলে তাকে আমরা মাইল্ড নিউমোনিয়া বলছি, যদি 10-এর বেশি থাকে সেটা মডারেট, মানে মাঝামাঝি, মধ্যম মাত্রার। এবং যদি দেখা যায় যে 15-র বেশি থাকে অথবা 20-র কাছাকাছি, তখন সেটা বেশি মাত্রার। এবার যত বেশি পরিমাণে নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া হবে পরবর্তীকালে, তত বেশি পরিমাণে ফাইব্রোসিস হওয়ার সম্ভাবনা বেশি। ফাইব্রোসিস কথাটার মানে হলো ফাইব্রোস হয়ে, অর্থাৎ শুকিয়ে যাওয়া। আমি উদাহরণ দিয়ে বলছি, ধরো যখন আমরা তো জানি লিভার সিরোসিস হয়, অর্থাৎ অ্যালকোহলের কারণে বা অন্য কোনো কারণে যখন লিভারে বারবার করে ইনফেকশন হয় তখন লিভারটা শুকিয়ে যায়, এটাকে লিভার সিরোসিস বলে। ঠিক একই কারণে যখন ফুসফুসে ইনফেকশন হয়, সেটা ভারী মাত্রার একবারই ইনফেকশন অথবা বারবার করে ইনফেকশন যদি হয়, তাহলে সেটাকে ফাইব্রোসিস বলা হয়। লাংসের এই ফাইব্রোসিস বিভিন্ন কারণে হতে পারে গার্গী। যেমন ধরো অনেক দিন ধরে যারা ধূমপান করছে তাদের একটি লাং ফাইব্রোসিস রোগ হয়, যাকে বলে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস, যাদের কোনো কারণ থাকে না কিন্তু দুদিকে লাং শুকিয়ে যায়। যারা অনেক দিন ধরে কোল মাইনে কাজ করে, যারা অনেক দিন ধরে বালি খাদানে কাজ করে, তাদের ক্ষেত্রে সিলিকোসিস বলে একটি রোগ হয়, বা কোল মাইনাস নিউমোকোনিওসিস বলে একটি রোগ হয়, যাতে কি হয়, দীর্ঘদিন ধরে এই বালি বা ডাস্টের সংস্পর্শে আস্তে আস্তে তাদের লাংসটা শুকিয়ে যায়। এটিও পালমোনারি ফাইব্রোসিস একটা উদাহরণ। কিছু লোকের বাতের কারণে ফাইব্রোসিস হতে পারে, যেমন ধরো রিউমাটয়েড আর্থ্রাইটিসে যারা ভোগে, যারা বিভিন্ন ধরনের বাতের প্রবলেমে ভোগে, তাদের ক্ষেত্রে লাং ফাইব্রোসিস হতে পারে। এছাড়া আর কি বিভিন্ন ধরনের ডাস্টের সংস্পর্শে যারা আসে তাদের হতে পারে।
কিছু জিনিস আছে যেটাকে আমরা হাইপার সেন্সিটিভ নিউমোনাইটিস বলি, অর্থাৎ তুমি দেখবে যারা পাখি পোষে বা যাদের বাড়িতে প্রচুর পায়রা আছে, পায়রার বিষ্ঠার যে প্রোটিন সেটা ইনহেলেশনের মাধ্যমে ফুসফুসে গিয়ে একটা ফাইব্রোসিস সৃষ্টি করে। সুতরাং লাং ফাইব্রোসিস অনেক কারণেই হতে পারে, এবং লাং ফাইব্রোসিস কিন্তু কোভিডের আগে ছিল, এবং লাং ফাইব্রোসিসটা জেনারেলি আমরা বক্ষ বিশেষজ্ঞ চিকিৎসা করি এবং আমরা প্রচুর পাই। যেমন ধরো ইডিওপ্যাথিক পালমোনারি, যেটা আমরা বললাম উইদাউট এনি কারণ, স্মোকিং একটা কারণ, ডাস্ট একটা কারণ, অকুপেশন যেমন ধরো কোল মাইনে কাজ করা বা বালি খাদানে কাজ করার কারণ, সেই রকমভাবেই কোভিডে এই ফাইব্রোসিসটা দেখা যায়। বাকিদের ক্ষেত্রে কোভিডের পার্থক্যটা হলো কোভিড হচ্ছে একটা ইনফেকশন যার কারণে ফাইব্রোসিস হচ্ছে, আর বাকিগুলো একটা কোনো রকম ইনহেলেশনের কারণে বা অনেক দিন ধরে ফুসফুসে রীতিমতন যখন বলতে পারো আঘাত আনে, তখন এই আঘাত আনার জন্য ফুসফুসের কোষ নিজেকে পরিবর্তিত করার চেষ্টা করে। মানে একটা জায়গায় তুমি যদি দেখো যে বারবার করে আমরা ঠুকি, তাহলে সেই ঠোকার পর সেই জায়গায় শক্ত হয়ে যায়। ফুসফুসকে সেরকম ভাবো, আমরা ফুসফুসে ক্রমাগত ইনফেকশন দিচ্ছি বা ফুসফুসের মধ্যে ক্রমাগত একটা বিশেষ ধরনের কেমিক্যালের সংস্পর্শে আনাচ্ছি, যার ফলে ফুসফুসটি শুকিয়ে যাচ্ছে। এই হলো মোদ্দা কথা ফাইব্রোসিস। কী হয় তাতে? নর্মাল ফুসফুস, আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস দিচ্ছি, আমরা ভালো আছি, কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। যখনই ফাইব্রোসিস হচ্ছে, টোটাল অ্যামাউন্ট অফ ফুসফুস যদি 100% হয়, যদি 40 বা 50% ইনভলভ করে, তাহলে কী হচ্ছে? ওই প্রান্তে তো আর কোনো তো অক্সিজেন আদান প্রদান হচ্ছে না, ফলে ওই জায়গায় ফুসফুস আর কাজ করছে না। ফলে যে মানুষটি আগে নর্মালি হাঁটাচলা করতে পারতেন, সিঁড়ি ভাঙতে পারতেন, বাজার করতে পারতেন, তার ক্ষেত্রে বাথরুম যাওয়া পর্যন্ত সাংঘাতিকভাবে প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। এইটাই হচ্ছে কোভিডের। দেখা যাচ্ছে যে কোভিডে কিন্তু সবার ক্ষেত্রে এটা হচ্ছে না, মানে আমাদের কোভিড হলেই যে আমাদের লাং ফাইব্রোসিস হবে তার কিন্তু নয়। কোভিডের 3টি ফেজ আছে, তুমি যদি দেখো গার্গী। ফার্স্ট হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন ফেজ। প্রথম 5 দিনে যেটি হয়, তখন আমাদের জ্বর আসে, স্বাদ গন্ধ চলে যায়, গা হাত পা ব্যথা করে, আমাদের নাক দিয়ে জল পড়ে, গলা খুসখুস করে। এই 5 দিনের মধ্যেই আমাদের ট্রিটমেন্টটা শুরু করতে বলি। কেন? কারণ দ্বিতীয় ফেজ যাতে না হয়। কি দ্বিতীয় ফেজ? এটাকে বলা হয় সাইটোকাইন স্টর্ম। কী হয় তাতে? প্রথম 5 দিনেই ভাইরাসের কাজ শেষ, ভাইরাস আমাদের ইনফেকশন করে দিয়ে চলে যায়, তারপরে কিন্তু ভাইরাসের আর কোনো দায়িত্ব থাকে না। বডি কি করে? তখন ভাইরাসের বিরুদ্ধে একটা ইমিউন রিয়াকশান মাউন্ট করে, মানে বডির যে ইমিউন সেলগুলো আছে সেগুলো বডি ভাইরাসের বিরুদ্ধে একটা ইমিউন রিয়াকশান তারা যুদ্ধ করে। এই যুদ্ধ করার সময় কি হয় দেখো না, যে কিছু কিছু ক্ষেত্রে মারামারির সময় প্রচুর লোক কন্ট্রোল হারিয়ে সাংঘাতিক মারামারি করে মাথা ফাটিয়ে ফেলে, প্রচুর লোককে মেরে দেয়, অনেক সময় নিজেদের লোককে মেরে দেয়। ঠিক সেম কেস হয়। মানে এই বডি ইমিউন রিয়াকশানটাকে এতটাই বেশি বাড়িয়ে ফেলে যে বডির যে ইমিউন সেলগুলো সেইগুলো ঠিক করতে পারে না যে কোনটা ভাইরাস আর কোনটা তাদের শরীরের নর্মাল সেল। এই করতে গিয়ে তারা এমন কিছু কেমিক্যাল মিডিয়েটার ক্ষরণ করে, যেই ক্ষরিত কেমিক্যাল মিডিয়েটারগুলো বডিকেই আক্রমণ করে বসে। এটাকেই বলা হচ্ছে সাইটোকাইন স্টর্ম। সাইটোকাইন স্টর্ম মানে, সাইটোকাইন মানে বিশেষ এক প্রকারের কেমিক্যাল, যেগুলোর অ্যাকচুয়াল কাজ হলো আমাদের বডিতে কোনো ইনফেকশন ঢুকলে সেগুলোকে প্রতিহত করা। কিন্তু যখন ঝড় বইছে, সেই ঝড়ে কে শত্রু কে মিত্র সেটা তো বোঝার ক্ষমতা নেই। ফলে সে ভাইরাসকে তো মারতে পারছে কি পারছে সেটা দূরের কথা, আমাদের নিজেদের বডির কোষগুলোকে আক্রমণ করে বসছে, এবং সেখানে কে আছে? ফুসফুস। ফলে ফুসফুসের উপর সাংঘাতিক একটা আক্রমণ নেমে আসছে, যার ফলে কি হচ্ছে? 3টি জিনিস হচ্ছে। স্যাচুরেশন কমছে। এই জন্য বলা হয় যে সেকেন্ড সপ্তাহে যখন শুরু হয়, সেই সময় কোভিডের সময় রোগীকে নিয়ন্ত্রণ করাটা খুব দরকার। কারণ অনেক পেশেন্টের দেখা যায় যে প্রথম 4-5 দিনের মধ্যে জ্বরটা কমে যায় বলে তারা হয়তো একটু হালকা ভাবলো যে আমার কিছু হবে না, কিন্তু সেকেন্ড উইকে জিনিসটা আরও সাবধান থাকতে হয়। কারণ সেকেন্ড উইকে এই যখনই ইনফেকশনটা হচ্ছে, তখন বডির ইমিউন রিয়াকশনের জন্য স্যাচুরেশন ড্রপ করতে পারে, প্রেশার ড্রপ করতে পারে। দেখা যায় যে এই সময় আমাদের ডি ডাইমার বলে একটি পরীক্ষা আছে, ডি ডাইমার যদি আমরা করি তখন দেখা যাচ্ছে রক্ত যে ক্লটিং অর্থাৎ রক্ত তঞ্চন করার ক্ষমতা বেড়ে যায়, যার ফলে আমাদের বিভিন্ন জায়গায় স্ট্রোক হতে পারে। এই যে তুমি দেখবে আর কি যে বিভিন্ন সময় কোভিড আক্রান্ত হওয়ার পরে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকের সম্ভাবনা বাড়ছে, এটাও কিন্তু এই সাইটোকাইন স্টর্মের একটা পার্ট। দ্বিতীয় ফেজ চলার পরে আসে তৃতীয় ফেজ, যেটা হচ্ছে লাং ফাইব্রোসিস। মানে আমরা প্রথম 5 দিনের মধ্যে কন্ট্রোল করতে পারলাম না, দ্বিতীয় পার্ট চলে এলো, দ্বিতীয় পার্টে ইমিউন রিয়াকশানটাকে আমরা কন্ট্রোল করতে পারলাম না, তারপরে আসে তৃতীয় ফেজ। মানে এই দ্বিতীয় ফেজটা যত বেশি যাবে, তত লাংসের ওপর ইনজুরি বাড়বে, যত ইনফ্লামেশন বা প্রদাহ হবে, তত বেশি লাং ফাইব্রোসিস হবে। তৃতীয় ফেজে লাং ফাইব্রোসিস হওয়ার পর কী হয়? যে মানুষটির স্যাচুরেশন কম ছিল, যে আস্তে আস্তে বাড়ছিল, সেটা আর বাড়তে পারে না। আপনি দেখবেন যে 10-15 দিন পরেও স্যাচুরেশন, অনেকেই পেশেন্ট এসে বলে তো বাবার কোভিড হওয়ার পরে বা মার কোভিড হওয়ার পরে স্যাচুরেশন আর বাড়ছেই না, আগে সবসময় 100 থাকতো, কিন্তু যবে থেকে হসপিটালে ভর্তি আছে তবে থেকে 95, কিন্তু হাঁটাচলা করলে 92, এমনকি 90 নিচে নেমে যাচ্ছে। আমাকে এতদিন ধরে হসপিটালে ভর্তি থাকতে হবে, কবে সুস্থ হবে?
তো মূল ব্যাপারটি হলো তখন কিন্তু আর ইনফেকশনের লেশ মাত্র থাকে না, তখন সাইটোকাইন স্টর্মও থাকে না, কিন্তু ফুসফুসের উপর এত বিশাল পরিমাণে ঝড় বয়ে যায় যার জন্য ফুসফুসের বেশিরভাগ ক্ষেত্রে শুকিয়ে যায়। এবার ফুসফুসের নর্মাল ক্যাপাসিটি নষ্ট হয়ে যায়, ফলে যে মানুষটার আগে 100% স্যাচুরেশন থাকতো তার ওই নর্মাল স্যাচুরেশনটা হয়ে যাবে 90%, 80%, অনেকের ক্ষেত্রে সেটা 70-100-তে নেমে যায়। এই সময়ে অনেকেই আর যুদ্ধ করতে না পেরে হঠাৎ করে তারা মৃত্যু হয়। এটা সাইটোকাইন স্টর্মের সময় হতে পারে, যখন ফাইব্রোসিস একদম প্রথমে শুরু হচ্ছে তখনও হতে পারে। যারা মোটামুটি সাইটোকাইন স্টর্ম থেকে মুক্ত হতে পারছেন তাদের ক্ষেত্রে দুটো পর্যায় হতে পারে। একটা পর্যায়ে যাদের অল্প পরিমাণে ফাইব্রোসিস হয়েছে তাদের দেখা যায় যে মোটামুটি ধরুন 10-15 দিন মতন তাদের হাই ফ্লো অক্সিজেন থেরাপিতে রাখতে হয়। এই জন্য আমাদের বলা হয় যে কোভিড পরবর্তী অবস্থায় পেশেন্টের ট্রিটমেন্টটা খুব জরুরি। মানে কোভিড হয়ে গেল, কোভিড থেকে উঠে চলে এলো মানেই যে সব কিছু ঠিক হয়ে গেল তা নয়, কিন্তু তার পরবর্তী সময় যেটা তুমি বলছিলে যে কোভিড পরবর্তী যে লাং ফাইব্রোসিস বা কোভিড পরবর্তী যেটা সিনড্রোম, যেটাকে আমরা বলি, হ্যাঁ যেটাকে আমরা বলি একটা নামও আছে, এটাকে বলা হয় লং কোভিড সিনড্রোম। মানে লং কোভিড মানে কোভিড হয়ে গেছে কিন্তু কোভিডের পরে লং লাস্টিং একটা প্রবলেম চালু হয়ে গেছে। সে মেজর প্রবলেম বেশিরভাগ ক্ষেত্রে হয়, সেটা হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন কম, তাদের একটু শ্বাসকষ্ট, চলাফেরা করলেই শ্বাসকষ্ট হচ্ছে, তাদের ফাংশনাল লিমিটেশন মানে একটা মানুষ যে আগে নর্মালি সমস্ত করতে পারতো, সে নিজে বাথরুম যেতে গিয়ে বা জামা কাপড় মেলতে গিয়ে বা স্নান করতে গিয়ে সে শ্বাসকষ্টে এমন হচ্ছে যে সে থাকতে পারছে না। সুতরাং এই পর্যায়ে কী হয়, ফাইব্রোসিসের কারণেই যে মানুষটি অক্সিজেন ডিপেন্ডেন্সি হয়ে পড়ে, তার অক্সিজেন ছাড়া সে থাকতে পারে না এবং তার বিভিন্ন সময় কাশি, শ্বাসকষ্ট, শরীর দুর্বলতা এগুলো থাকে এবং ফুসফুসটাও একদম দুর্বল হয়ে যায়, যার জন্য এই প্রবলেমটা হয়। তাহলে স্যার এই যে ফুসফুসটা দুর্বল হয়ে যাওয়ার ফলে খুব তাড়াতাড়ি মানে ঠান্ডা লেগে যাওয়া একটুতে, আমি বলছি যে কোভিড সেরে প্রায় মাস 4-5 পরেও কিন্তু এই রেশটা কি থেকে যায়? একদম ঠিক বলেছো তুমি, কারণ দেখা যাচ্ছে যে যাদের ধরো আগে থেকে অ্যাজমা বা ঠান্ডা লাগার ধাত ছিল অথবা যাদের ছিল না, দেখা যাচ্ছে এই দু ধরনের ক্ষেত্রে কোভিড হওয়ার পরে বারবার করে ঠান্ডা লাগার প্রবণতা চলে আসছে, কারণ তাদের লাংসটা দুর্বল, তাদের অলরেডি একটা ভাইরাল ইলনেসের জন্য উইকনেস আছে এবং তাদের ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে যায়। এই জন্যই আমরা বলি যে কোভিড হয়ে যাওয়ার পরও কিন্তু আপনার ঠান্ডা লাগা, বারবার করে কাশি, হাঁচি, সর্দি, অনেক সময় শ্বাসকষ্ট এবং জ্বর আসার প্রবণতা বেড়ে যায় এবং অন্যান্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের প্রবণতা অনেক সময় বাড়ে। আচ্ছা, এর ট্রিটমেন্ট কি? মানে এটা থেকে কি আর কোনোভাবেই নর্মাল অবস্থায় ফিরে যাওয়া সম্ভব নয়, নাকি এইভাবেই সেটা চলতে থাকবে, পুরোটাই মেডিসিনের উপরে ডিপেন্ডেন্ট হয়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই পেশেন্ট, অনেক রোগীরা অনেক ক্ষেত্রে বিধ্বস্ত তারা মানসিকভাবে, ডাক্তারবাবু আমি কি সুস্থ হব না? তো এ প্রসঙ্গে বলা যায় ডেফিনেটলি আমরা সব পেশেন্টকে আশ্বস্ত করছি যে কোভিডের যে ফাইব্রোসিস, যদি না সেটা সাংঘাতিক মাত্রা না হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, এটা খুশির খবর যে অনেকের ক্ষেত্রে কিন্তু ফাইব্রোসিসটা সম্পূর্ণভাবে রিকভার করে যাচ্ছে। এটা নির্ভর করছে অবশ্যই যে লাংস কতটা দুর্বল এবং তার আগে থেকে অতি অবশ্যই যেটা হয়, এটা বিরাট বড় কোয়েশ্চেন যে তার আগে থেকে ফাইব্রোসিস ছিল কিনা। কারণ আমি তোমাকে বললাম গার্গী প্রথমেই যে লাং ফাইব্রোসিসে কিন্তু আরও অনেক কারণ থাকতে পারে। ধরো একটা মানুষ যে হয়তো আগে কোল মাইনার ছিল, তার হয়তো আগে থেকেই ফাইব্রোসিস ছিল, তার যখন কোভিড হবে তার যদি আবার ফাইব্রোসিস হয়, ডেফিনেটলি তার ফাইব্রোসিসটা আরও বেশি হবে। সেক্ষেত্রে সেই মানুষটিকে হয়তো একটি অনির্দিষ্টকাল ধরে অক্সিজেনে থাকতে হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনটাই তার সবথেকে বড় অসুখ। এবার যে পেশেন্টের ধরো ফাইব্রোসিস আগে ছিল না, তার ফাইব্রোসিস ডেভেলপ করলো, অনেক পেশেন্টই অতিষ্ঠ হয়ে পড়ছে, ডাক্তারবাবু 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, এখনও আমার মা বা আমার বাবা অক্সিজেনে আছেন, কতদিন? তো তাদেরকে আমরা বলি একটু ধৈর্য ধরুন, কারণ আমরা 3 মাস অন্তর হয়তো সিটি স্ক্যানটা করে দেখবো যে আবার ফাইব্রোসিসটা কমেছে কিনা, এবং ফাইব্রোসিসটা কমানোর জন্য কিন্তু আমাদের অ্যান্টিফাইব্রোটিক ড্রাগও আছে, পারফিনিডোন, নিন্টেড্যানিব, এই দুটি হলো বিশেষ এক প্রকারের ওষুধ যারা ফুসফুসের ফাইব্রোসিসটাকে কমাতে সাহায্য করে। তো ডেফিনেটলি আমরা অনেক উপকারও পেয়েছি, এখনও অনেক গবেষণা চলছে। তো ইতিমধ্যেই আমরা পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের ওষুধ প্রয়োগ করে অনেক উপকার পাচ্ছি। সুতরাং ডেফিনেটলি আমাদের যেটা করতে হবে, পেশেন্টকে বলতে হবে আপনি একদম বিধ্বস্ত হবেন না, উপায় অবশ্যই আছে। সময় হচ্ছে সবথেকে বড় মলম, সুতরাং সময়ের সাথে সাথে অনেক সময় লাং ন্যাচারালি রিকভার করে যায়, কিছু কিছু লোককে ওষুধ দিয়ে রিকভার করতে হচ্ছে। কিন্তু যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে যাদের স্যাচুরেশন অক্সিজেন ছাড়া 90-এর নিচে নেমে যাচ্ছে, তাদেরকে লং টার্ম অক্সিজেন থেরাপি দিতে হবে। সুতরাং আমাদের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা টেক হোম মেসেজ হলো যে লং টার্ম অক্সিজেন থেরাপি। যারা ভাবছেন যে অক্সিজেন আর কতদিন দেবো ডাক্তারবাবু, মাঝে মাঝে দেবো, একদমই না। যাদের অক্সিজেনের মাত্রা বা স্যাচুরেশন কন্টিনিউয়াসলি অক্সিজেন ছাড়া 90-র নিচে থাকছে, তাদের কিন্তু অতি অবশ্যই কন্টিনিউয়াস অক্সিজেন থেরাপিতে রাখতে হবে। কী করে দেবো? দুটো উপায় আছে।
অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন কনসেন্ট্রেটার। অক্সিজেন সিলিন্ডার দিয়ে আমরা দিতে পারি কন্টিনিউয়াস, কিন্তু মাথায় রাখতে হবে শেষ হয়ে গেলে আপনাকে ভরতে হবে। অক্সিজেন কনসেন্ট্রেটার অনেকেই বাড়িতে আনছেন, তো তাদের ক্ষেত্রে অবশ্যই যাদের দেখা যাচ্ছে যে সাংঘাতিক ফাইব্রোসিস হয়েছে, যাদের ক্ষেত্রে এখনও অনেক দিন 1-2 মাস হয়তো অক্সিজেনে রাখতে হবে, আমি তাদের ক্ষেত্রে সাজেস্ট করবো বা অ্যাডভাইস করবো আপনার বাড়িতে আপনার বাবা মা বা যে পেশেন্ট আছে তার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটার রাখুন। কনসেন্ট্রেটার সিম্পল একটা মেশিন, যেটা প্লাগে গুঁজে দিলে আপনি বাকি অক্সিজেন থেকে মানে বাতাস থেকে অক্সিজেন তৈরি করতে পারবেন। সুতরাং ওটার জন্য আপনাকে আর অক্সিজেন সাপ্লাইয়ের উপর নির্ভর করতে হবে না, কারণ অক্সিজেন সিলিন্ডার তো একটা নির্দিষ্ট। অক্সিজেন সিলিন্ডার কী হলো, আপনি হয়তো 1 সপ্তাহ বা 15 দিন রাখলেন, আপনি তারপরে রেখে দিলেন। কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটার তাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে লং টার্ম ফাইব্রোসিসের ট্রিটমেন্টটা লাগবে। সুতরাং অক্সিজেন খুব ইম্পর্টেন্ট। নিজের মতন আস্তে আস্তে ক্ষমতা ফিরে পাওয়া, শ্বাসকষ্ট কমানো, এটা আস্তে আস্তে সময়ের সাথে হবে। প্রচুর পেশেন্ট আছেন যারা 1 মাস আগেও ভালো করে হাঁটতে পারতেন না, তাদের স্যাচুরেশন কমা থাকতো, এবং আমাদের ট্রিটমেন্টে প্রচুর তাদের নর্মালাইজ 100% অক্সিজেন চলে এসেছে। এবং খুব ভালো খবর, তাদের সিটি স্ক্যান বা তাদের এক্স রে করার পর সম্পূর্ণ নর্মালাইজ হয়ে গেছে। সুতরাং অবশ্যই আমাদের কাছে আশার আলো এটাই যে কোভিড, নিউমোনিয়া এবং কোভিড ফাইব্রোসিস কিন্তু একদম ইরিভার্সিবল নয়, মানে একবার হয়ে গেলে আর সারবে না সেটা নয়, অনেক ক্ষেত্রেই কিন্তু সেটা একদম রিকভারেবল। অর্থাৎ যারা এই সমস্যায় ভুগছিলেন বা ভুগছেন, এই অনুষ্ঠান দেখার পর কিন্তু তাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়ে গেছে এবং ইতিমধ্যে তাদের কিন্তু আতঙ্কও অনেক কমে গেছে। স্যার, একটা ছোট্ট বিষয়, সেটা হচ্ছে যে এই যে বললেন লাংস দুর্বল হয়ে যায়, তো সেক্ষেত্রে ফুসফুসের যত্নটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো সেক্ষেত্রে তাদের কি ডেইলি রুটিন হওয়া দরকার, এবং সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজ, মানে যাদের আপনি বললেন যে 90-র নিচে স্যাচুরেশন থাকছে অনেকক্ষণ ধরে, তাদের যেরকম বললেন যে অক্সিজেন মাস্ট, কিন্তু যাদের এই 94, 95 এরকম থাকছে, 98 অবধি যাচ্ছে না, তাদের কীরকম, মানে তাদের ব্রিদিং এক্সারসাইজ তাদের কতটা কার্যকারী বা কীরকম যত্ন কীরকম হয়? একদম খুব ভালো প্রশ্ন করেছো, কারণ যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে অক্সিজেনের মাত্রা একটা নির্দিষ্ট লেভেলে থাকছে কিন্তু তাদের স্টিল কিছু অসুবিধা হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশানটা খুব ইম্পর্টেন্ট বলি। সবসময় ভালো মতন খাবার খাওয়া, বাড়ির হোমমেড খাবার, ফল, শাকসবজি ইত্যাদি পুষ্টিকর খাবার দাবার খাওয়া। কারণ সবসময় আমরা যে ভিটামিনের উপর নির্ভর করে থাকি, এটা কিন্তু খুব ভুল ধারণা। যদি আমরা বাড়িতে তৈরি সুষম খাদ্য খাই, ভালো করে ভেজিটেবলস, ফ্রুটস ইত্যাদি খাই, তাহলে কিন্তু আমাদের কোনো ভিটামিন লাগে না। আমরা যখন মানব সভ্যতা বিবর্তিত হয়েছিল তখন কি ভিটামিন ছিল না? বন জঙ্গলের যারা পশুরা থাকে, হাতি বা সিংহ, তাদের কি ভিটামিন লাগে? কোনোদিন লাগে না, তারা আমাদের থেকে অনেক বেশি সুস্থ। সুতরাং ভিটামিন যে নিতেই হবে সেটা নয়, নর্মাল জীবনযাপন করতে হবে, আমাদের ঠিক সময়ে খাবার দাবার খেতে হবে। যারা স্মোকার, অবশ্যই তাদের স্মোকিং থেকে দূরে থাকতে হবে, যে কোনো ধরনের ধোঁয়া, ধুলো, ঠান্ডা এগুলো থেকে সাবধান থাকতে হবে। নিয়মিত শরীরচর্চা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকেই কী করছেন, কোভিড হওয়ার পরেই সাংঘাতিক চাপ নিয়ে বলছেন, একদম যাবেন না। কোভিড হওয়ার পরে মনে রাখবেন অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস আপনাদের নর্মাল শরীরচর্চা করবেন, কিন্তু কখনোই স্ট্রেস নেবেন না। কারণ অনেকেই দেখা যাচ্ছে, তুমিও লক্ষ্য করবে গার্গী, কোভিড থেকে সেরে ওঠার পরে আবার অসুস্থ হয়ে পড়ছে। এর একটা বড় কারণই হলো তারা হয় কাজের জায়গায়, নয় তাদের শারীরিক পরিশ্রমের দিকে সাংঘাতিক চাপ নিয়ে ফেলছে, যার ফলে সেই লাংসও তখনও সবল হয়নি, সে তো শরীর দুর্বল। সুতরাং তাকে একটু সময় দিতে হবে। এই সময়টাই আমরা দেবো আমাদের আস্তে আস্তে নিজের মধ্যে করে। বাড়ির মধ্যে আপনি প্রাণায়াম করতে পারেন, যোগাসন করতে পারেন, আপনি নর্মাল খাবার দাবার ঠিক সময় খাবেন, রেগুলার একটু হাঁটাহাঁটি করতে পারেন। এই জিনিসগুলো করলে দেখা যায় আস্তে আস্তে রোগী খুব রিকভার করে। এবং অতি অবশ্যই কখনো ভাববেন না যে আমি চলতে পারবো না। মানসিক সামর্থ্যটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ডাক্তার হিসাবে, জেনারেল মানুষ হিসেবে আমরা সবসময় রোগীকে বলি উজ্জীবিত করার জন্য। বাড়ির লোকের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট যে তাদের রোগীকে মানসিকভাবে উজ্জীবিত করা তুমি পারবে। আজকে তুমি হয়তো আগে তুমি অনেকেই এসে বলেন, এত আগে আমি 5 কিলোমিটার হাঁটতাম, আজকে আমি 1 কিলোমিটার হাঁটতে পারি না। আমি তাদের এটাই বলি, তুমি 5 পা দিয়ে হাঁটা শুরু করো, 100 পা হবে, এক সময় তুমি 5 কিলোমিটারই হাঁটবে। তার জন্য একটু সময় দরকার, কিন্তু মানসিক জোরটা আরও বেশি দরকার। অর্থাৎ যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছিলাম, লাং ফাইব্রোসিস, অর্থাৎ সেটা যেটা বললেন ডাক্তারবাবু যে হ্যাঁ এটা সারবে, তবে সময় সাপেক্ষ, একটু সময় দিয়ে ট্রিটমেন্টের মধ্যে থাকলে সেটা কিন্তু সেরে আপনি আবার আগের অবস্থায় ফিরবেন, আবার আগের মতন কাজকর্ম করবেন, আগের মতন চলাফেরা করবেন। তাই এই নিয়ে আতঙ্কটাকে কিন্তু মন থেকে দূরে সরিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু সেই চিকিৎসার রেজাল্টটা ভালো পাওয়া যাবে। আপনাকে অনেক ধন্যবাদ। আর হাতেও আর সময় নেই, অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।